আমন্ত্রণ চ্যানেল 24-এ দুপুর 1টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম, আপনাদের সাথে আছি আমি রোকসানা জয়ী। পাউরুটিতে ক্যান্সারের উপাদান আর ঘি তৈরি হয়েছে দুধ ছাড়া পাম অয়েল ও সুগন্ধি দিয়ে। কয়েকটি দোকানের খাবারের নমুনা পরীক্ষা করে এসব পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই ল্যাব রিপোর্ট এসেছে চ্যানেল 24-এর হাতে। এই ঘটনায় মামলার পর সিরাজ চুইগোস্ত ও নিউ আমাদের বাজার নামে দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আশরাফুল আলম আকাশের রিপোর্ট, ছবি তুলেছেন শাফিন তপন। টং দোকান থেকে নগরবাসীর নাস্তার টেবিলে নিত্যদিনের খাদ্যপণ্য পাউরুটি কারখানায় তৈরির পর কয়েক ধাপে যা আসে মানুষের নাগালে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খাদ্য পরীক্ষার ল্যাব, যেখানে বাজার থেকে বেশ কিছু খাদ্যপণ্য এনে পরীক্ষা করা হয়েছে। আর সেই পরীক্ষার ফলাফলে এমন কিছু তথ্য এসেছে যা চমকে যাওয়ার মতো। আমার হাতে এখন যে পাউরুটিটি দেখছেন, এই পাউরুটিতে পাওয়া গিয়েছে পটাশিয়াম ব্রোমেট, যা ক্যান্সারের জীবাণু বহন করে। এর চেয়ে আশ্চর্য করার বিষয় হচ্ছে একটি ঘি, যেটি একটি নামকরা প্রতিষ্ঠানের, সেই ঘিয়ের মধ্যে কোনো ঘিয়ের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া যে বোরহানি আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, সেই বোরহানিরও একই দশা। মান এতটাই খারাপ যা স্বাস্থ্যের জন্য কোনো অংশেই ভালো নয়। নিউ আনন্দ বেকারি ও আইডিয়াল হোমমেড ফুড প্রোডাক্টসের এই পাউরুটিতে যে পটাশিয়াম ব্রোমেট ব্যবহার হয়েছে তা মূলত কসমেটিক্সের উপাদান। এতে ক্যান্সার ছাড়াও দেখা দিতে পারে লিভার ও কিডনির জটিলতা। পাউরুটিটা নরম করার জন্যই এই পটাশিয়াম ব্রোমেটটা ইউজ করতেছে। শুধু তাই নয়, বোরহানি ও ঘির নমুনাতেও মিলেছে ভয়াবহ তথ্য। নিয়ম অনুযায়ী ঘিতে 99.70% দুগ্ধজাত চর্বি থাকার কথা। তবে সিরাজ চুইগোস্তের ঘিতে বিন্দুমাত্র উপস্থিতি মেলেনি দুগ্ধজাত চর্বির, যা তৈরি করা হয়েছে পাম অয়েল ও সুগন্ধি দিয়ে। মানসম্মত নয় বোরহানিও। ল্যাব পরীক্ষার তথ্য হাতে আসার পর খিলগাঁওয়ের সিরাজ চুইগোস্তে চ্যানেল 24। প্রতিষ্ঠানটির কর্মীদের দাবি, এই ঘি তাদের নিজস্ব তৈরি নয়। তার রসিদ ছাড়া আপনি কিভাবে ঘি আনলেন? আসলে এটা ব্যাপারে আমাদের কথা বলবে। এদের ঘি যেটাই দেওয়া হবে কিছুটা কোয়ালিটি মেনটেন করা হবে। ওই একটা বিশ্বাস থেকে, ওই একটা বিশ্বাস থেকে হয়তো বা নেওয়া হচ্ছে। এসব পণ্য শরীরের জন্য কতটা ক্ষতিকর, বিশেষজ্ঞরা জানালেন ভয়ঙ্কর সব রোগের কথা। এটা খেলে ক্যান্সার হইতে পারে, ডিএনএর ক্ষতি সাধন হইতে পারে এবং আদার্স কিছু আরও নিউট্রিশনাল ফ্যাক্ট হইতে পারে। যে ঘিটা আমরা টেস্ট করেছি আর কি, এটা আসলে আমরা ঘিয়ের কোনো উপাদানই পাই নাই, এটা একটি পাম অয়েল ছিল। আর বোরহানি টেস্ট করার ফলে বোরহানিতে আমরা প্রোটিনের উপস্থিতি কম পেয়েছি। এই ঘটনায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে 4টি মামলা করেছে সিটি কর্পোরেশন। দায়ীদের বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। নিউ আমাদের বাজার আপনার সিরাজ চুইগোস্ত রেস্টুরেন্ট, খুব নামকরা প্রতিষ্ঠান। গতকাল আমরা বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা মোকদ্দমা দায়ের করি। আদালত তাৎক্ষণিক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দান করে। মানুষের জীবন মরণ নিয়ে যারা খেলা করবে তাদের সাথে কোনো আপোষ হতে পারে না। এই ব্যাপারে আমার কঠোর নির্দেশ, এই ব্যাপারে যারা করবে, ভেজাল করবে, তাদেরকে সর্বোচ্চ আইনের কাছে আমরা সোপর্দ করব। মামলা হওয়া প্রতিষ্ঠানের মালিকদের আগামী মাসে খাদ্য আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নকে সামনে রেখে বৈঠকে 16টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পদ্মা ব্যারেজ প্রকল্প, এর প্রথম পর্যায় জানুয়ারি 2026 থেকে জুন 2033 মেয়াদে বাস্তবায়নযোগ্য। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে পানির সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণ। জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজই আদেশ দেন। সাক্ষ্য ও সূচনা বক্তব্য নেওয়া হবে 10 জুন। সেই সাথে এই মামলায় পলাতক শামীম ওসমান সহ সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। 2024 সালের 19 ও 21 জুলাই এবং 5 আগস্ট 10 জনকে হত্যায় আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের
3টি অভিযোগ আনা হয়েছে। এদিকে চট্টগ্রামে ওয়াসিম সহ 6 জনকে হত্যায় অভিযোগ গঠনের শুনানি 4 জুন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সংসদের গঠনমূলক আলোচনা সমালোচনা যেন রাজপথে না আসে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিভাজন তৈরি করেছে। আমাদের সংসদের গঠনমূলক তর্ক বিতর্ক এবং সমালোচনা তা যেন রাজপথে কেউ নিয়ে আসতে না পারে এবং সেই অজুহাতে যাতে আবার রাজনৈতিক এবং সামাজিক বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, আপনারা সে ব্যাপারে সজাগ থাকবেন। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে 23 মের টিকিট। ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ও টিকিট নিয়ে কালোবাজারি ঠেকাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। আজ সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়, আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর 2টায়। একজন যাত্রী ঈদের আগাম যাত্রার জন্য সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বাধিক 4টি টিকিট কেনার সুযোগ থাকবে। কাল দেয়া হবে 24 মের টিকিট। এরপর ধারাবাহিকভাবে 17 মে পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। হাম উপসর্গে ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও কুমিল্লায় 7 শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। হাম পরিস্থিতির আরও খবরাখবর জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবরার সাইদ। চলে যাচ্ছি আমরা তার কাছে। আবরার, প্রতিদিনই নতুন নতুন মৃত্যুর খবর আসছে আমাদের কাছে, প্রতিদিন নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে। রাজশাহীর পরিস্থিতি কি দেখছেন? এখন পর্যন্ত এই হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা নেই। আমরা যদি বলি গত বৃহস্পতিবার থেকে আজকে এক সপ্তাহে, এই এক সপ্তাহে কেউ কিন্তু মারা যায়নি উপসর্গ নিয়ে। তবে ভর্তি হওয়ার যেই ধাপ সেটি আসলে অনেকটাই বাড়ছে আবার কমছে। গতকাল কম ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টার যে রিপোর্ট সেখানে নতুন করে ভর্তি হয়েছে 10 জন এবং এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 3 জন। এখন পর্যন্ত হাসপাতালটিতে গতকাল 94 জন ছিল ভর্তি, আজকে সে সংখ্যা কিছুটা বেড়েছে 103 জন এবং এখানে থেকে মোট চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা 1000-এ দাঁড়িয়েছে আর মারা গেছে মোট 55 জন এই গত 2 মাসে। তবে এক সপ্তাহ থেকে 7 দিনে এখানে কোনো রোগী মারা যায়নি। আমি যদি টিকার কথা বলি তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ, এখানে সিভিল সার্জন এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মতে তাদের যে বিশেষ ক্যাম্পেইন ছিল 20 তারিখ থেকে 10 মে পর্যন্ত, এটিতে তারা সফল হয়েছে অত্যন্ত ভালোভাবে এবং জেলা উপজেলার সব পর্যায়ে তারা শতভাগ যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন করেছে বলে জানিয়েছে। তবে এখনো যদি কোনো শিশু এই টিকার আওতায় না এসে থাকে তার জন্য বিশেষ ব্যবস্থা তারা রেখেছেন। স্থানীয় হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক কিংবা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এসে যোগাযোগ করলেই এই টিকা কেন্দ্রের খবর তারা পেয়ে যাবেন। তার জন্য রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক বলছেন তারা। তবে চিকিৎসকরা বলছেন হামে আক্রান্ত শিশু যারা মারা গেছেন তাদের যে শুধু হামের কারণে মারা গেছে তা কিন্তু না। বিষয়টি এইরকম যে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি একেবারেই কমে গিয়েছিল এবং ভিটামিন এ, বিশেষত ভিটামিন এর যে ক্যাম্পেইন, সেখানে অনেক গার্ডিয়ান রয়েছে যারা আসলে শিশুদের অবহেলা করে নিয়ে যাননি কিংবা ভিটামিন এ যে শাকসবজিগুলোতে আছে সেগুলো তারা খাওয়াননি, ফলে অপুষ্টির শিকার শিশুরা আসলে বেশি এখানে মারা গেছে। তবে চিকিৎসকরা বলছেন যে টিকা দেওয়ার যে প্রভাব সেটি আস্তে আস্তে বাড়তে শুরু করবে, ফলে এখানে রোগীর সংখ্যা কমে যাবে, যদিও মৃত্যুর সংখ্যা এখন পর্যন্ত কম। এ ছিল আমার কাছে জয়ী। আবরার সাইদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী থেকে জানছিলাম হাম পরিস্থিতির সবশেষ খবরাখবর। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন প্রয়োজন বলে মনে করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সোলার প্রজেক্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, মানব সম্পদকে কাজে লাগাতে পারলে বিশ্ব সেরা হতে পারবে বাংলাদেশ। জানান, সরকার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। শিক্ষা ছাড়া কোনো জাতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। তাই দক্ষ মানব সম্পদ তৈরিতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গেল রাত 12টার দিকে পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগীকে উদ্ধার করে ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। এরপর সেখানকার সিসিটিভির ফুটেজে একজনকে দেখা যায়, তবে সেই অভিযুক্ত কিনা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রক্টর AKM রাশিদুল আলম। দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী অপু ওহাব চলে আছে তার কাছে। অপু, এই ঘটনার বিস্তারিত জানাবেন, কোনো মামলা হয়েছে কিনা? জয়ী, এই ঘটনা গত রাত 1 পরে যেটা আমরা জানতে পেরেছি যে 11:12 ঠিক 11:12 বিজয় 24-এর কিন্তু একদমই কাছে প্রধান সড়ক দিয়ে কিন্তু মেয়েটি হেঁটে আসছিল। তার যে সহপাঠীরা দু একজনের সাথে কথা হয়েছে, তারা যেটা বলছিলেন যে সেখানে তাকে প্রথমে পরিচয় জিজ্ঞেস করে সেও তার পরিচয় 48-এর শিক্ষার্থী বলে পরিচয় দেয়। পরবর্তীতে কিন্তু জোর করে ধরে পাশের যে বন রয়েছে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ঘটনা শোনার পর কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বেড়ে যায়। আমরা দেখেছি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, র্যাব, পুলিশের যে ঢাকা জেলার যে অতিরিক্ত পুলিশ সুপার তিনিও এসেছিলেন। তার একটি বিশাল বহন নিয়ে কিন্তু তারা এখানে এসেছিলেন। তারা দেখেছেন, তবে আমাদের সাথে যদিও আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেনি, তারা যেটি বলতে চেয়েছে, তারা চেষ্টা করছে যে আসল যারা দুষ্কৃতকারী তাদেরকে চিহ্নিত করে ধরে একটি আসল ফলাফল দেওয়ার জন্য তারা চেষ্টা করেছিলেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর মামলার ব্যাপারে আমরা যেটা জানতে পেরেছি যে এরই মধ্যে অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনা তদন্ত করে আশুলিয়া থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বেগের কথা জানিয়েছেন এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা যেমনটি উদ্বেগের কথা জানিয়েছেন। ছাত্র সংসদের সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছেন, তিনিও যে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা বলেছেন। গোটা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর টাকা করেছেন কিন্তু। জয়ী। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন অপু ওহাব। সাবেক গণপূর্ত এবং বেসামরিক বিমান চলাচল মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন মোশাররফ হোসেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে চট্টগ্রাম 1 মীরসরাই আসন থেকে 7 বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বিকেলে ঢাকায় প্রথম জানাজা শেষে মোশাররফ হোসেনের মরদেহ চট্টগ্রাম নেয়ার কথা রয়েছে। আগামীকাল চট্টগ্রাম শহরে দ্বিতীয় এবং বিকেলে মীরসরাইয়ে তৃতীয় জানাজা শেষে ধুম গ্রামে দাফন করা হবে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। বিশ্বকাপের বাকি আর মাত্র 29 দিন। নিউ ইয়র্ক থেকে টরন্টো, লস অ্যাঞ্জেলেস থেকে সান ফ্রান্সিসকো, ফুটবল বিশ্বকাপ যত এগিয়ে আসছে বর্ণিল হতে শুরু করেছে নগর থেকে নগর। বিভিন্ন শহরে হয়েছে কাউন্টডাউন উৎসব। নিউ ইয়র্কের স্কুল শিশুদের সাথে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছিলেন মেয়র জোহরান মামদানি। নিউ ইয়র্কের পথে স্কুল শিশুদের সাথে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছেন নগরীর মেয়র জোহরান মামদানি। বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই শহরটি সাজতে শুরু করেছে ফুটবলের রঙে। শুধু স্টেডিয়াম আর গুরুত্বপূর্ণ স্থাপনা বর্ণিল তা নয়, নাগরিকদের মাঝেও ফুটবলকে ছড়িয়ে দিতে নানা আয়োজন, যার একটি সকার স্ট্রিট। 1 মে থেকে 26 জুন নিউ ইয়র্কের 50 স্কুলে হবে শিক্ষার্থীদের পথে ফুটবল খেলার উৎসব। মেয়রের কাছে যা সবার মাঝে ফুটবল ম্যাজিক ছড়িয়ে দেওয়ার বার্তা। শিশুদের আমরা বার্তা দিচ্ছি, আমাদের দেশে শুধু বিশ্বকাপ হচ্ছে না, এই আসরের মাধ্যমে এখানে ম্যাজিক চলে এসেছে। সবাই শুধু টেলিভিশনে খেলা দেখবে তা নয়, আমরা চাই সবাই নিজেরাও খেলুক। বিশ্বকাপের দিন যত এগিয়ে আসছে, নগর থেকে নগরে ছড়িয়ে পড়ছে ফুটবলের রং। সান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলেস 30 দিনের কাউন্টডাউন ঘিরে বর্ণিল। সোফিয়া স্টেডিয়ামে ছিলেন NBA গ্রেট আরভিন জনসন, যিনি ফুটবল বিশ্বকাপের জন্য সারা বিশ্বের দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসে। নগরীকে আখ্যা দিয়েছেন স্পোর্টস ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড। সহ-আয়োজক কানাডা সহ টরন্টো বর্ণিল বিশ্বকাপ রঙে। গুরুত্বপূর্ণ স্থানে বসতে শুরু করেছে কাউন্টডাউন ক্লক। নাথান ফিলিপস স্কোয়ারে স্থানীয় আয়োজকদের পক্ষ থেকে ছিল আনুষ্ঠানিকতা। নাগরিকরাও সাড়া দিয়েছেন বিশ্বকাপের নগরভিত্তিক আয়োজনে।
এদিকে বিশ্বকাপ সামনে রেখে নির্দিষ্ট সময়ের আগে মেক্সিকো স্কুল বন্ধের যে পরিকল্পনা হয়েছিল সমালোচনার মুখে তা থেকে সরে এসেছে দেশটির সরকার। বিশ্বকাপের জন্য 40 দিন এগিয়ে 5 জুন স্কুল বন্ধের পরিকল্পনা করা হলেও পূর্বসূচি অনুযায়ী বন্ধ হবে 15 জুলাই, আবার স্কুল খুলবে 31 আগস্ট। ফয়জুল ইসলাম, চ্যানেল 24। দর্শক, হাওড় পরিস্থিতির খবরাখবর জানাবো। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন প্রকাশ দাস। প্রকাশ, হাওড়ের অবস্থা এখন কেমন জানাবেন? ঋণগ্রস্ত কৃষক দুশ্চিন্তায়, বিস্তারিত জানাবেন সব নিয়ে। গেল এক সপ্তাহ ধরে কিন্তু আমরা বলে আসছি যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের যে আবহাওয়া রয়েছে সেটা কিন্তু অনেকটাই অনুকূলে, প্রায় প্রতিদিনই কিন্তু ঝলমলে আকাশ এবং রৌদ্রোজ্জ্বল দিন থাকছে, যে কারণে কিন্তু কৃষকদের মাঝে কিছুটা হলেও স্বস্তি রয়েছে, যে কারণে তারা কিন্তু তাদের যে কেটে আনা ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা শুকাতে পারছেন। আবার মেদির হাওরের পানি কমার ফলেও কিন্তু যে ধানি জমিগুলো পানির নিচে তলিয়ে ছিল, কৃষকরা কিন্তু সেই তলিয়ে থাকা ধান যতটা সম্ভব হচ্ছে ততটুকু কিন্তু কেটে আনছেন। আর আপনি যেমনটা জানতে চেয়েছিলেন যে কৃষকদের ঋণগ্রস্তের কথা, মূলত এই প্রান্তিক জনপদের যারা কৃষকরা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই ধার দেনা এবং সুদের উপর টাকা নিয়ে কিন্তু এই কৃষি জমিটুকু করে থাকেন। আর যেহেতু এই নাসিরনগরের মেদির হাওরে বছরে একবারই এই বোরোর আবাদ হয়ে থাকে, সে কারণে কিন্তু তাদের ক্ষতির পরিমাণটা কিন্তু একটু বেশি। আর এই মৌসুমে কিন্তু 11,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল, যার মধ্যে কিন্তু কৃষি বিভাগের পক্ষ থেকে 285 হেক্টর জমির ধান কিন্তু স্থায়ীভাবে ক্ষতি হিসেবে ধরা হয়েছে, যার টাকার মূল্যে কিন্তু প্রায় 13 কোটি টাকা। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে প্রান্তিক পর্যায়ের কৃষকদের জন্য 13 কোটি টাকার ক্ষতি কিন্তু অনেকটাই বেশি। তারা কিন্তু দীর্ঘমেয়াদী সরকারি সহযোগিতা চাচ্ছেন যেন তারা ঘুরে দাঁড়াতে পারেন। জয় প্রকাশ, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানছিলাম হাওড় পরিস্থিতির সবশেষ খবরাখবর। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান যুদ্ধে বিশ্বে চলমান অস্থিরতার মধ্যেই 3 দিনের সফরে চীনের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় 1 দশক পর চীনে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ট্রাম্পের বৈঠক হবে 14 ও 15 মে। এবারে সফরে তাইওয়ানের অস্ত্র বিক্রি ও ইরান ইস্যু নিয়ে আলোচনা হলেও দুই দেশ জোর দেবে বাণিজ্যের উপর। মঙ্গলবার বেইজিংয়ে রওনা দেওয়ার আগে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে চীনের সাহায্যের প্রয়োজন নেই, তবে যুদ্ধ নিয়ে শি জিনপিং এর সাথে দীর্ঘ আলোচনা হবে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই নেতার এই সাক্ষাৎকে আগামী বছরগুলোর জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। গত বছর অক্টোবর মাসে চীনের সাথে কঠিন বাণিজ্য যুদ্ধ সাময়িকভাবে থামানোর পর এটাই ট্রাম্প শির প্রথম বৈঠক। এই ছিল দুপুর 1টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।